সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মার্কিন ঐতিহ্য জেদ করেই উপেক্ষা করেছেন ট্রাম্প। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখল বাইডেন প্রশাসন। নিরাপত্তা রক্ষীদের পায়ের আওয়াজ শুনলেই মনে হতেও মেরে ফেলবে, জানালেন 3 বছর ধরে নির্যাতন সহ্য করা উইঘুর নারী। ফের বানচাল ড্রোনের মাধ্যমে পাকিস্তানের অস্ত্র পাচারের ছক, কাশ্মীরে আটক 2 স্বাধীনতাকামী। বালাকোট এয়ার স্ট্রাইকের খবর আগে থেকে অর্ণবকে কে দিলেন, প্রশ্ন রাহুল গান্ধীর। আফ্রিকায় বিদ্রোহীদের হামলায় 2 শান্তিরক্ষী নিহত। সমর্থকদের রাস্তায় নামার ডাক দিলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা নাভালনি। এবং শুধু ভ্যাকসিনের জন্য পৃথক মন্ত্রী নিয়োগ দিল জাপান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন ঐতিহ্য জেদ করেই উপেক্ষা করছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে অনেক আগেই বিদায় ঘণ্টা বেজেছে। হোয়াইট হাউসে অবস্থানের অনুমোদন রয়েছে আর কয়েক ঘণ্টার। তবে মার্কিন ইতিহাসের অনেক ঐতিহ্য যেন জেদ করেই উপেক্ষা করছেন ট্রাম্প। 6 জানুয়ারি পার্লামেন্ট ভবনে তার সমর্থকদের সশস্ত্র হামলার ঘটনার পর থেকে অনেকটাই নীরব ট্রাম্প। এখনও পর্যন্ত নির্বাচনে তার পরাজয় স্বীকার কিংবা বিজয়ী পাওয়া থেকে অভিনন্দন জানাননি। যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ওভাল অফিসে চা চক্রে অংশ নিতে আমন্ত্রণ জানান। ট্রাম্প এই ক্ষেত্রেও দীর্ঘদিনের রীতি ভাঙলেন। এছাড়া বাইডেনের শপথ অনুষ্ঠানে না থাকার ঘোষণাও তিনি আগেই দিয়েছেন। এদিকে সোমবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার জনপ্রিয়তার রেকর্ড সর্বনিম্ন অবস্থানে রয়েছে। আর কোনো বিদায়ী প্রেসিডেন্ট এত কম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থেকে বিদায় নেননি। এদিকে বুধবার সকালেই ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডায় মার-এ-লাগো গলফ ক্লাবে তার নিজ বাড়িতে চলে যাবেন। বলা হচ্ছে ট্রাম্প সকালেই যাচ্ছেন কারণ প্রেসিডেন্ট হিসেবে শেষ মুহূর্তের সুযোগটুকু তিনি নিতে চাচ্ছেন। বুধবার দুপুরে বাইডেনের শপথ নেওয়ার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ট্রাম্প আর ব্যবহার করতে পারবেন না। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখলেন বাইডেন। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং ব্রাজিলের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু সেই ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দিলেও বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা জারি রাখবে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইউরোপের জেনসেন এলাকা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দিতে এক নির্দেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে বলা হয় 26 জানুয়ারি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও চীন ও ইরান থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল থাকবে। ট্রাম্পের সই করার কয়েক মিনিট পরেই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইটারে বলেন, সারা বিশ্বে করোনা সংক্রমণের নতুন ধরন আবির্ভূত হচ্ছে। ভ্রমণের বিধিনিষেধ তুলে নেওয়ার সময় এখন না। তিনি বলেন, চিকিৎসা দলের পরামর্শ অনুসারে 26 জানুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে নতুন প্রশাসন রাজি নয়। আগামীকাল বুধবার অর্থাৎ 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তিনি টুইটারে আরও বলেন, আমাদের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ভ্রমণ বিধিনিষেধগুলো প্রত্যাহার করতে চায় না বাইডেন প্রশাসন। প্রকৃতপক্ষে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণকে ঘিরে জনস্বাস্থ্যের বিধিগুলো আরও জোরদার করার পরিকল্পনা করছি আমরা। নিরাপত্তা রক্ষীদের পায়ের আওয়াজ শুনলেই মনে হতো মেরে ফেলবে। উইঘুর মুসলিমদের জন্য বানানো ডিটেনশন ক্যাম্পে 3 বছর ধরে নির্যাতন সহ্য করেছেন গুলবাহার হাইতাওয়াজি। 2019 সালে তিনি সেই ক্যাম্প থেকে ছাড়া পান। সম্প্রতি নিজের লেখা একটি বইয়ে সেই অত্যাচারের কথা তুলে ধরেছেন হাইতাওয়াজি। ফ্রান্সে বাস করা গুলবাহার হাইতাওয়াজি তার লেখা সার্ভাইভার অব দ্য চাইনিজ গুলাগ বইয়ে লেখেন, ক্যাম্পে জীবন এবং মৃত্যু একই ব্যাপার। এক সকালে একজন নিরাপত্তারক্ষী আসলো এবং আমাকে কোনো কিছু বলা ছাড়াই বিছানার সঙ্গে বেঁধে রাখলো।
এরপর থেকে 2 সপ্তাহ আমি ধুলার সামনে ওই লোহার বিছানার সঙ্গে বাঁধা অবস্থায় বসেছিলাম। আমাদের ঘুম, জাগা, খাওয়া সব কিছুই হতো নিরাপত্তা রক্ষীদের চিৎকার শুনে। যখনই নিরাপত্তা রক্ষীদের হাঁটার আওয়াজ পেতাম, তখন মনে হতো তারা আমার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আসছে। গত 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়, চীন সরকার জিনজিয়াং প্রদেশে বাস করা উইঘুরদের ডিটেনশন ক্যাম্পে গণহত্যার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে। তবে এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে চীন। ফের বানচাল ড্রোনের মাধ্যমে পাকিস্তানের অস্ত্র পাচারের ছক। ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে ফের অস্ত্র পাচারের ছক করেছিল পাকিস্তানি রেঞ্জাররা, কিন্তু তাদের সেই ছক ফের ব্যর্থ করলেন ভারতীয় নিরাপত্তা রক্ষীরা। গ্রেপ্তার করলেন 2 স্বাধীনতাকামীকেও। ঘটনাটি ঘটেছে জম্মুর রামবান এলাকার কাছে। আটককৃতদের নাম ওমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে প্রচুর অস্ত্র পাচার করছে বলে খবর পায় ভারতীয় গোয়েন্দারা। তার ভিত্তিতে সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ গ্রুপ রামবান এলাকায় তল্লাশি চালিয়ে একটি গোপন ঘাঁটির সন্ধান পায়। সেখান থেকে 2 স্বাধীনতাকামীকে গ্রেপ্তার করার পাশাপাশি 2টি AK-47, একটি পিস্তল, 16টি গ্রেনেড, 19টি AK ম্যাগাজিন, 259টি তাজা কার্তুজ সহ আরও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। আটক ওমর আহমেদ মালিক ও সুহেল আহমেদ মালিক অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকার সেমথান এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, আটকদের জেরা করে জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তানি রেঞ্জাররা ড্রোনের মাধ্যমে সাম্বা জেলার বিজয়পুর এলাকায় অস্ত্র পাচার করে। পরে সেগুলি সংগ্রহ করে আটককৃতদের মাধ্যমে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল বুদগামের বাসিন্দা পাকিস্তানের মদতপুষ্ট স্বাধীনতাকামীদের কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত হ্যান্ডেলার আকিব ওরফে আলফা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতীয় গোয়েন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে সোমবার রামবান এলাকায় তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা, আর তাতেই মেলে সাফল্য। আটককৃতদের জেরা করে তাদের বাকি সঙ্গীদের খোঁজ চালানো হচ্ছে। বালাকোট এয়ার স্ট্রাইকের খবর আগে থেকে অর্ণবকে কে দিলেন? বালাকোট এয়ার স্ট্রাইকের তথ্য আগে ভাগে কিভাবে পেলেন অর্ণব গোস্বামী? কে তাকে তথ্য দিল? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী নাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তুললেন সাবেক কংগ্রেস সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। এই তথ্য ফাঁসের তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কৃষি আইন নিয়ে বুলেট প্রকাশের পর সাংবাদিক সম্মেলন করেন রাহুল। সেখান থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। কৃষি আইন থেকে বেকারত্ব, চীনা আগ্রাসন থেকে বালাকোট এয়ার স্ট্রাইকের তথ্য ফাঁস নিয়ে সরব হন রাহুল গান্ধী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাহুল বলেন, বালাকোট এয়ার স্ট্রাইক খুবই গোপনীয় বিষয়। বায়ুসেনার অভিযানের আগে হাতে গোনা 5-6 জন এ বিষয়ে জানতেন। তারা হলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় সুরক্ষা উপদেষ্টা এবং বায়ুসেনা প্রধান। এরপরই কংগ্রেসের প্রাক্তন সভাপতির প্রশ্ন, সাংবাদিক অর্ণব গোস্বামী কিভাবে এই তথ্য জানতে পারলেন? কে তাকে এই তথ্য জানালেন? তাহলে কি প্রধানমন্ত্রী কিংবা বাকিরাই এই তথ্য ফাঁস করেছেন? এই নিয়ে তদন্তের দাবি তুলে রাহুল বলেন, যারা এই তথ্য ফাঁস করলেন আর যারা এই তথ্য পেলেন উভয়ই দোষী। তার আশঙ্কা, অর্ণব এ বিষয়ে আগেই জানতে পারলে পাকিস্তানও যে আগে থেকে খবর পেয়ে সতর্ক হয়ে যায়নি তার নিশ্চয়তা কোথায়? উল্লেখ্য, বালাকোট হামলা সম্পর্কে সাংবাদিক অর্ণব গোস্বামী আগেভাগেই জানতেন বলে খবর প্রকাশ্যে এসেছে। ফাঁস হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট। শুধু চ্যাটগেট নয়, কেন্দ্রকে কৃষি আইন নিয়েও বিঁধেছেন রাহুল। তার কথায় এই আইন প্রত্যাহার হলেও মোদী সরকার থেমে যাবে না। যে কোনো প্রকারে কৃষি ক্ষেত্রটিকে প্রধানমন্ত্রীর ব্যবসায়ী বন্ধুদের হাতে তুলে দিতে চাইবে। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি চীনের আগ্রাসী কর্মকাণ্ড নিয়েও তর্ক করেছেন রাহুল। তার কথায়, চীন ভারতকে পরীক্ষা করছে। কেন্দ্রের উচিত এখনই সঠিক স্ট্র্যাটেজি নেওয়া, না হলে চীন আরও পদক্ষেপ করবে। তখন ভারতের কিছু করার থাকবে না।
আফ্রিকায় বিদ্রোহীদের হামলায় 2 শান্তিরক্ষী নিহত। সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে সোমবার বিদ্রোহীদের হামলায় 2 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর এই ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ফাউস্তিন আরচাং তোয়াদোরা পুনর্নির্বাচনে বিজয়ী হয়েছেন। দেশটির সর্বোচ্চ আদালত তা নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর নিহত হন 2 শান্তিরক্ষী। বিবৃতিতে জানানো হয়, বিদ্রোহী গ্রুপের সদস্যদের হামলায় এক গাবনেস ও এক মরাক্কান শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের গাড়িবহরে হামলায় প্রাণ হারান। বিবৃতিতে নবগঠিত বিদ্রোহী জোটের কথা উল্লেখ করা হয়। আর এই জোট সংঘাতপূর্ণ এ দেশে 27 ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়। 22 ডিসেম্বর 2020 সালের নির্বাচনের জন্য সাবেক রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস বোজিজের প্রার্থিতা প্রত্যাখ্যান করার পর থেকেই সিএআর এই সহিংসতা ছড়িয়ে পড়ে। সমর্থকদের রাস্তায় নামার ডাক দিলেন নাভালনি। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি তার সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছেন। অর্থ আত্মসাৎ মামলায় স্থগিত দণ্ডের প্যারোলের শর্ত লঙ্ঘনের দায়ে সোমবার মস্কোর একটি আদালত তার 30 দিনের রিমান্ড মঞ্জুর করার পর তিনি এই আহ্বান জানান। বিষ প্রয়োগে অসুস্থ হওয়ার 5 মাস পর রাশিয়ায় নেমেই গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হলেন ক্রেমলিনের শত্রু হিসেবে পরিচিত নাভালনি। গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে রবিবার জার্মানি থেকে রাশিয়ায় ফিরে মস্কো বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আটক হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি। রাজধানী মস্কোর একটি থানায় আটকে রাখা হয় তাকে। খিমকির ওই থানাতেই পরদিন আদালত নাভালনিকে পুলিশ হেফাজতে 30 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। সোমবার প্রচণ্ড ঠান্ডার মধ্যেও নাভালনির প্রায় 200 সমর্থক খিমকির থানার বাইরে জড়ো হয়ে নাভালনির মুক্তির দাবি করেছিলেন। নেতার রিমান্ডের খবর শোনার পর তারা কলঙ্কজনক ও পুতিন পদত্যাগ করো স্লোগান দেয়। পরে এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে রাশিয়ার বিরোধী দলীয় এই নেতা বলেন, ভয় পেও না, রাস্তার দখল নাও, আমার জন্য বের হইও না, নিজেদের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য বের হও। নাভালনিকে গ্রেপ্তার ও রিমান্ড দেওয়ায় শনিবার তার সমর্থকরা রাশিয়া জুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে। চলতি মাসের শেষ দিকে মস্কোতে 10,000 লোকের একটি সমাবেশ করতে কর্তৃপক্ষের কাছে আবেদনও জমা পড়েছে। সোমবার রাশিয়া জুড়ে নাভালনির 70-এরও বেশি সমর্থক ও সাংবাদিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী ভিডিও ইনফো। 44 বছর বয়সী নাভালনি তার সঙ্গে হওয়া আচরণকে বেআইনি আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ভয়ের চোটে আইন জ্বালানা দিয়ে ছুড়ে ফেলেছেন বলেও অভিযোগ তার। শুধু ভ্যাকসিনের জন্য জাপানে পৃথক মন্ত্রী। করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা তদারকি করার জন্য পৃথক একজন মন্ত্রী নিয়োগ দিল জাপান। ভ্যাকসিন মন্ত্রী হিসেবে তারো কোনোয়ের নাম ঘোষণা করেছে জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সোমবার বলেছেন, সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্যই আলাদা মন্ত্রী নিয়োগ করা হয়েছে। আমরা টিকা দেওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করতে চাই। জাপানে ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়ে সুগা আরও বলেন, স্থানীয় সরকারদের সঙ্গে মিলে আমরা তালিকা প্রস্তুত করছি যে কাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আন্তর্জাতিক জরিপ সংস্থাকারী ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী জাপানে এ পর্যন্ত 3,28,294 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে 4,501 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।